আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। গাজায় 2 বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হলো। মিশরের শার্ম আল শেখে টানা 3 দিন আলোচনার পর হামাস ও ইসরায়েল অস্ত্রবিরতিতে সম্মত হয়। মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক ভূমিকা রেখেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কে জিতেছে এই যুদ্ধে, হামাস নাকি ইসরায়েল? 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলি সামরিক হামলা শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংঘর্ষে প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত এবং 1,70,000 মানুষ আহত হয়েছেন। হামাসের হামলায় ইসরায়েলে 1,200 জন নিহত এবং 251 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর হামাস 20 জন ইসরায়েলি জিম্মি মুক্তি দিয়েছে। ইসরায়েলও প্রায় 3,700 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় উৎসবের পরিবেশ বিরাজ করছে। ফিলিস্তিনিরা আল আকসা হাসপাতালের সামনে আনন্দ প্রকাশ করছেন, মিষ্টি বিতরণ করছেন এবং শান্তির সুসংবাদ ছড়িয়ে দিচ্ছেন। অপরদিকে ইসরায়েলের সাধারণ নাগরিকরা হতাশ। যুদ্ধবিরতিকে খারাপ সংবাদ হিসেবে দেখছেন অনেকে। বিশ্লেষকদের মতে হামাসের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং আব্রাহাম অ্যাকর্ডের প্রভাব কমানো। 2 বছরের সংঘর্ষের পর হামাস এই লক্ষ্য অধিকাংশ ক্ষেত্রে অর্জন করেছে। অন্যদিকে ইসরায়েলি লক্ষ্য ছিল জিম্মিদের মুক্তি, হামাসকে নির্মূল করা এবং গাজাকে নিরাপদ করা। এই লক্ষ্যগুলোর মধ্যে তারা সম্পূর্ণ সফল হতে পারেনি। হামাসের 7,000 সদস্য এখনো সক্রিয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তারা 2 বছর ধরে অবরুদ্ধ অবস্থায়ও টিকে থাকতে সক্ষম হয়েছে এবং শান্তি চুক্তিতে বসিয়েছে ইসরায়েলকে। তাই বাস্তবতার আলোকে দেখা যায় গাজায় যুদ্ধবিরতিতে বিজয়ী হিসেবে ধরা হচ্ছে হামাসকেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নির্মূলের যে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন তা সফল হয়নি, কারণ হামাস এখনো বেশ শক্তিশালী। এদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নাটকীয় ঘটনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একজন এমপি প্রকাশ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। সোমবার ট্রাম্প নেসেটে ভাষণ দিতে গেলে শুরুতে করতালির মধ্যে তার বক্তব্য শুরু হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কয়েকজন এমপি হট্টগোল শুরু করেন। এতে তার ভাষণ বন্ধ হয়ে যায়। ওই সময় আরব বংশোদ্ভূত এমপি আইমান ওদে হাতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা একটি প্লেকার্ড তুলে ধরেন। নিরাপত্তা কর্মীরা দ্রুত ওদে এবং আরেক এমপি ওফার কাসিফকে পার্লামেন্ট থেকে বের করে দেন। আল জাজিরার তথ্য অনুযায়ী হট্টগোলের আগে ওদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, নেতানিয়াহুকে প্রশংসায় ভাসালেও গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধের দায় থেকে কেউ মুক্তি পাবে না। দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই স্থায়ী শান্তির একমাত্র পথ। 2024 সালে ওদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্তি বিনাশকারী বলে অভিযুক্ত করেছিলেন। 1975 সালে হাইফায় এক আরব মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই রাজনীতিক নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দেন। অবশেষে স্বাক্ষর হলো গাজা শান্তি চুক্তি। মিশরের শার্ম আল শেখ শহরে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অনুষ্ঠিত এই ঐতিহাসিক সম্মেলনে অংশ নেন প্রায় 35 জন বিশ্ব নেতা। চুক্তিতে ট্রাম্পের পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানও সই করেন। গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোই ওই চুক্তির মূল লক্ষ্য। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি, তবে একে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের সমাপ্তি ঘটালাম না, মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলাম। এই চুক্তি স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করবে। গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 3,700 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 2 ধাপে বন্দীদের মুক্তি দেওয়া হয়। প্রথম ধাপে প্রায় 2,000 বন্দীকে পশ্চিম তীরের ওফের কারাগার থেকে মুক্ত করা হয়।
দুপুরে তারা আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে বাস যোগে বেতুনিয়া শহরে পৌঁছান। অন্যদিকে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে দ্বিতীয় ধাপে 1718 বন্দী গাজা উপত্যকার খান ইউনিসে ফিরে আসেন। এদের মধ্যে 250 জন ছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। গাজায় পৌঁছানোর পর তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পশ্চিম তীর ও গাজায় বন্দীদের স্বাগত জানাতে শত শত ফিলিস্তিনি জড়ো হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব চীনা পণ্যে শতভাগ শুল্ক আরোপের ঘোষণার পর বেজিং জানিয়েছে তারা এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যদি আপনারা লড়াই চান আমরা শেষ পর্যন্ত লড়ব, আর যদি আলোচনায় আসতে চান আমাদের দরজা সব সময় খোলা। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও চরমে উঠেছে। গত সপ্তাহে চীন বিরল খনিজ বা রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ ঘোষণা দেয়। এর জবাবে ট্রাম্প শনিবার ঘোষণা দেন চীনের সব পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্তে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেজিং জানিয়েছে রেয়ার আর্থ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ তাদের বৈধ পদক্ষেপ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ। মুখপাত্র বলেন, একটি দায়িত্বশীল শক্তি হিসেবে চীন নিজের ও বৈশ্বিক নিরাপত্তা সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্লেষকদের মতে ট্রাম্পের নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আরো তিক্ত করবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা আনতে পারে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সদস্য, 3 বিক্ষোভকারী ও এক পথচারী। সোমবার ইসলামপন্থী সংগঠন তেহরিকে লাব্বাইক পাকিস্তান টিএলপি আয়োজিত এই বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। রয়টার্স জানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে। পুলিশ দাবি করছে বিক্ষোভকারীরা তাদের উপর গুলি চালায় এবং অন্তত 40টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 3 শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। টিএলপি অভিযোগ করেছে প্রথমে পুলিশ তাদের সমর্থকদের উপর গুলি চালায়। সংগঠনের নেতা সাদ রিজভির শরীরে 3টি গুলি লেগেছে বলে দাবি করা হয়। তবে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায় শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদমুখী 400 কিলোমিটার দীর্ঘ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে টিএলপির বিক্ষোভ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে সংঘর্ষের পর সোমবার মুরিদকেতে তা ভয়াবহ আকার ধারণ করে। মাদাগাস্কারের টানা যুব বিক্ষোভ ও বাড়তে থাকা জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রিনিরিনা রাজোয়েলিনা। রোববার তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। তার পালানোর তথ্য সোমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে জেনজি প্রজন্মের নেতৃত্বে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী দলীয় নেতা সিতেনি রয়টার্সকে জানান, প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারাও দেশ ত্যাগের খবর নিশ্চিত করেছেন, তবে তার বর্তমান অবস্থান জানা যায়নি। সম্প্রতি সেনাবাহিনীর একটি অংশের সমর্থন হারিয়ে চাপে পড়েন রাজোয়েলিনা। তিনি সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ আনেন। সংবাদ মাধ্যম এএফপি জানায় 2014 সালে ফরাসি নাগরিকত্ব পান রাজোয়েলিনা। তাকে ফরাসি সামরিক বিমানে করে ফ্রান্সে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে তার দেশ ত্যাগ দেশটির রাজনৈতিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে। দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার কারণে শুরু হওয়া বিক্ষোভ এখন পূর্ণ রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। কোথায় গিয়ে থামবে বিশ্বের স্বর্ণের বাজার? এ নিয়ে চলছে নানা আলোচনা। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা এবং ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর সম্ভাবনার কারণে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তর ছাড়িয়ে $4,103 স্পর্শ করেছে। চলতি বছরে স্বর্ণের দাম প্রায় 56% বেড়েছে। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক অনিশ্চয়তা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়ের কারণে মানুষের মধ্যে স্বর্ণে বিনিয়োগের ঝোঁক বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বাজারে উদ্বেগ আরো তীব্র হয়েছে।
চলতি অক্টোবর ও ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমাতে পারে, যা স্বর্ণের দাম আরো বাড়াতে পারে। ব্যাংক অফ আমেরিকা 2026 সালে স্বর্ণের দাম $5,000 পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে রূপার দামও বাড়ছে। কানাডায় ক্রেডিট কার্ড ও চেক চুরির ঘটনায় 8 ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকবাক্স থেকে মেল চুরিতে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে 3 শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কিছু অভিযুক্তকে ভারতে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। কানাডার সংবাদ মাধ্যম সিবিসি জানিয়েছে, চুরি ও চৌর্যবৃত্তির মাধ্যমে সম্পদ আহরণের অভিযোগে মিলিতভাবে তাদের বিরুদ্ধে 344টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে ক্রেডিট কার্ড, চেক সহ 465টি মেইল উদ্ধার করা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 4 লাখ কানাডীয় ডলার। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুমনপ্রীত সিং, গুরদীপ চাপটা, জাশনদীপ জাপ্তানা, হারমান সিং, জাশনপ্রীত সিং, মানরূপ সিং, রাজবীর সিং ও উপিন্দরজিৎ সিং। তাদের বয়স 21 থেকে 29 বছরের মধ্যে। পুলিশ জানায়, এপ্রিল মাসে হ্যালটন ও পিল অঞ্চলের যৌথ অভিযান শুরু হয়। সার্চ ওয়ারেন্টের মাধ্যমে উদ্ধারকৃত মেইলের মধ্যে ছিল 255টি চেক, 182টি ক্রেডিট কার্ড, 35টি সরকারি আইডি এবং 20টি গিফট কার্ড। তদন্তে জানা গেছে, মূলত আবাসিক মেইল বক্সগুলো লক্ষ্যবস্তু ছিল। এই ঘটনার মাধ্যমে কানাডার নিরাপত্তা সংস্থাগুলো মেইল চুরির বিরুদ্ধে তৎপরতা বাড়িয়েছে। বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।